বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। জাতীয় নির্বাচনের আগে ক্রমেই কি স্পষ্ট হচ্ছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোটগুলোর অভ্যন্তরীণ সংকট। সন্দেহ করলে সন্দেহ করা যায়, এখনো তো শেষ হয়নি। 23 তারিখ পর্যন্ত 22 তারিখ পর্যন্ত টাইম আছে, দেখা যায়। যত সংখ্যায় যে দল নমিনেশন সাবমিট করেছে প্রত্যেকটি দল সেরকম সংখ্যা পাবে না। আমাদের এগ্রিমেন্ট আছে যে আমরা থেকে সমঝোতা এলে বাকিটা জোট করবো। আজ কথা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন আহমেদের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরও থাকছে আসন্ন নির্বাচনকে ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কিত সংখ্যালঘু সম্প্রদায়, কি বলছে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বিএনপি ও জামায়াতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে নিজ নিজ জোট গঠন করলেও ক্রমশই দৃশ্যমান হচ্ছে জোটের অভ্যন্তরীণ সংকট, যা রাজনীতিতে বেশ বিতর্কের জন্ম দিয়েছে। আসন ভাগাভাগি, বিদ্রোহী প্রার্থী ইস্যুর মতো নানা দ্বিধাদ্বন্দ্বে সামগ্রিকভাবে উভয় জোটেই এখন দেখা যাচ্ছে সন্দেহ আর অবিশ্বাস। তাফসির বাবুর প্রতিবেদন। বরিশাল সদরের চরমোনাই ইউনিয়ন বাংলাদেশের একটি রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের মূল কেন্দ্র এখানে। এই এলাকায় জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলনের একজন শীর্ষ নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। কিন্তু এই আসনটি আবার চায় জামায়াতে ইসলামীও, তারা এখানে প্রার্থীও দিয়েছে। ফলে একই জোটের দুই প্রার্থী নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে দল দুটির মধ্যে। আমরা কিন্তু ডক্টর শফিক সাহেবের আসনে কিন্তু আমরা নমিনেশন সাবমিট করিনি। আমরা তো অ্যালায়েন্স ভিত্তিতে আমিরের সিটটি, আমি কি শফিক সাহেবের সিট চাবো নাকি? এটা চাওয়া উচিত। দেখতে কি দেখায়, এখানে আমাদের ভিত্তি। এখানে কি অন্য কেউ অ্যালায়েন্সের কেউ নির্বাচন করবে? এটা সম্ভব, হওয়া উচিত, হতে পারে, হয়। ইসলামী আন্দোলনের এই নেতা বরিশাল 5 এবং 6 দুটি আসনেই প্রার্থী হয়েছেন। কিন্তু টানাপোড়েন তৈরি হলেও জামায়াত বরিশাল সদর নিয়ে গঠিত বরিশাল 5 আসনটি ছাড়তে রাজি নয়। ওনারা একজন প্রার্থী দুইটি আসন চাইছেন, সেখানে একটা দিয়েছে, সেখানে তারা তো অপশন রাখছে। সুতরাং বোঝা যাচ্ছে যে 5 আসন আর 6 আসন যে কোনো একটি তারা পাবে। ওনারা কি একটা চাইছেন? দুইটাই চাইছে, একই আসন, দুইটাই নমিনেশন পেপার দাখিল করছেন। এটা হলো মানে কথা যে একজনের দুইটি আসনের নির্বাচন তো জামাত ইসলামের আমিরও করে না। আমরা আশা করি এটা অনেক সমাধান হবে ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন এবং জামায়াত নেতৃত্বাধীন জোটে যখন এই অবস্থা, তখন স্বস্তি নেই রাজনীতিতে জামায়াতের প্রতিপক্ষ বিএনপি নেতৃত্বাধীন জোটেও। উদাহরণ হিসেবে বলা যায় বরিশালেরই পাশের জেলা পটুয়াখালীর কথা। পটুয়াখালীর 10 মিনা এবং গলাচিপা নিয়ে এই যে সংসদীয় আসন, এখানে বিএনপির কোনো প্রার্থী নেই, বরং এই আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের একটি শরিক দল গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূরকে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু জোটের মনোনয়ন পেলেও নুরুল হক নূরের মধ্যে অস্বস্তি আছে, কারণ এখানে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেছেন। বিএনপির সেই বিদ্রোহী প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান মামুন। সম্প্রতি অবশ্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়। দেখুন, রাজনৈতিক নেতৃত্ব নির্ধারণে যখন ভুল হয় তখন জনগণের ভিতর থেকে নেতৃত্ব তৈরি হয়ে আসে। যখন বিএনপির মনোনয়ন এখানে জোটকে দিয়ে দেওয়া হয়েছে, মানুষের ভিতরে, তৃণমূল নেতাকর্মীদের ভিতরে একটি সেন্টিমেন্ট জাগ্রত হয়েছে যে এখানে বিএনপির নেতৃত্ব প্রার্থী থাকা উচিত। থানা বিএনপির সহসম্পাদক আছেন 2 জন এখানে, এই যে অবনীদা এবং এই যে আমার চাচা কই, ওই যে সমস্ত নেতাকর্মীরা আছে এখানে, তারা জানে যে এই সিট যদি আমরা গণ অধিকারকে ছেড়ে দেই তাহলে এই সিট আগামী 30 বছরে আর বিএনপি পাবে না। হাসান মামুন বিএনপির না হয়েও যেন বিএনপির প্রার্থী, কারণ স্থানীয় নেতাকর্মীরা মূলত তার পক্ষেই কাজ করছেন। ফলে জোটের প্রার্থী হলেও আসনটিতে বিএনপির ভূমিকা নিয়ে অবিশ্বাস তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের মধ্যে। আমাদের ধারণা ছিল, প্রত্যাশা ছিল যে বিএনপি অন্তত একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য 40 থেকে 50টি আসন তার মিত্রদেরকে ছেড়ে দিতে পারে। যেহেতু খুব কম সংখ্যক আসন ছেড়েছে, কাজেই নেতাকর্মীদের মধ্যে একটা প্রবণতা যে এটা সাইরা লাভ কি, এটা আমরা নিয়ে নিই, এরকম বোধহয় একটা প্রবণতা আমরা তৃণমূলে লক্ষ্য করছি। কারণ এটা শুধু আমার বেলায় নয়, অন্যান্য যে মিত্র দলের প্রার্থী আছে
তাদের এলাকায় কিন্তু অনেকেই স্বতন্ত্র দাঁড়িয়ে গেছেন এবং তাদেরকে কিন্তু এলাকায় নানানভাবে বেগ পেতে হচ্ছে, নাজেহাল হতে হচ্ছে। বিএনপি এখনো পর্যন্ত শরিকদের জন্য আসন ছেড়েছে 12টি। এই 12টি সহ আরও যেসব আসন নিয়ে আলোচনা চলছে, এর সবগুলোতেই বিদ্রোহী প্রার্থী থাকায় সেটা জোটের শরিকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। তবে বিদ্রোহী প্রার্থীদের অনেকেই বিএনপি বহিষ্কার করলেও রাজনীতিতে অতীত অভিজ্ঞতা হচ্ছে, বিশেষত নির্বাচনে জিতে গেলে তাদেরকে আবার দলে ফিরিয়েও নেওয়া হয়। ফলে এটা নিয়ে জোট শরিকদের মধ্যে সন্দেহ অবিশ্বাস বেড়েছে। তবে বিএনপি বলছে এসব জটিলতা শিগগিরই কেটে যাবে। এখন সেসব জায়গায় যারা দাঁড়িয়ে গেছে তাদেরকে অনেকের বিরুদ্ধে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সন্দেহ করলে সন্দেহ করা যায় এবং শরিক দলও ভালো করে জানে। তাদেরকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান পর্যন্ত তাদেরকে বলছে তোমরা নির্বাচন থেকে হও, শুনছে না। এখন দেখা যাক, এখনো তো শেষ হয়নি। 23 তারিখ পর্যন্ত, 22 তারিখ পর্যন্ত টাইম আছে, দেখা যাক। বিএনপি তাদের ভাষায় সমাধানের চেষ্টা করছে, কিন্তু এর প্রতিদ্বন্দ্বী জামায়াত সহ 11 দলের যে জোট, সেখানে এখনও পর্যন্ত আসন সমঝোতাই শেষ হয়নি। ফলে জোটের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা, যার মূল কেন্দ্রে আছে ইসলামী আন্দোলন ও জামায়াত। যত সংখ্যায় যে দল নমিনেশন সাবমিট করেছে, প্রত্যেকটি দল সেরকম সংখ্যা পাবে না। আমাদের এগ্রিমেন্ট আছে যে আমরা এটাকে সমঝোতা এলে বাকিটা একটু উইথড্র করবে। আমি মনে করি প্রত্যেকেই রেশনাল এবং উই নো আওয়ার পজিশন। সুতরাং ইনশাল্লাহ জোট ভাঙার সম্ভাবনা তেমন নাই। 100-100-র উপরে বা 100-র আশেপাশে এটা হলে আমি মনে করি সম্মানসূচক হয়। সেটা না হলে কি জোট আপনারা আলাদা থাকবেন এরকম? না, যদি সেটা না হয়, সেটা হবে না কেন? না হওয়ার যুক্তি কি? যদি কারোর জন্য এটা না হয় তাহলে সে দায় দায়িত্ব তাকেই গ্রহণ করতে হবে। এটা স্পষ্ট যে জামায়াত সহ 11 দলীয় জোটের আসন বন্টন নিয়ে জটিলতা না কাটলে সেটা জোট ভাঙার দিকেও গড়াতে পারে। এর বিপরীত পক্ষে থাকা বিএনপি নেতৃত্বাধীন জোটে ঐক্য নিয়ে সংশয় না থাকলেও শরিকদের মধ্যে বিএনপির তৃণমূলের সমর্থন নিয়ে সন্দেহ অবিশ্বাস তৈরি হয়েছে। সব মিলিয়ে দুটি রাজনৈতিক জোট ভেতর থেকে যে সংশয় আর অবিশ্বাসের মুখোমুখি, তার সমাধান কিভাবে হয় তার উপরই নির্ভর করছে নির্বাচনের আগে জোট দুটির ভবিষ্যৎ। তাফসির বাবু, বিবিসি নিউজ বাংলা। বিবিসি প্রবাহে আজ আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন আহমেদ। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমরা প্রতিবেদন দেখছিলাম, নির্বাচনী জোটগুলোর যে এই অভ্যন্তরীণ টানা পড়েন, এটাকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে মনে হয় যদি ঐতিহাসিকভাবে যদি আমরা দেখি, তাহলে এই টানাপোড়েন নির্বাচনের আগে, প্রত্যেকটি নির্বাচনের আগে জোট হয়েছে। একেবারে সেই আপনার সামরিক শাসনের পর থেকে শুরু করে এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে সেখানে কিন্তু জোট আমরা দেখি, বা কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে যাতে তারা জয়লাভ করতে পারে। সুতরাং এটি বাংলাদেশের জন্য বর্তমানে অস্বাভাবিক কিছু নয়। তবে আপনার যে প্রধান যে দুটি জোট রয়েছে, তো সেখানে আমরা দেখছি যে বিএনপি নেতৃত্বাধীন যে জোট রয়েছে, তো সেখানে যে দলগুলো আছে তুলনামূলকভাবে কম আসন ছেড়ে দেওয়া হয়েছে। এবং তৃণমূল পর্যায়ে যেখানে আমরা দেখি গ্রাম অঞ্চলে যারা ত্যাগী নেতা ছিল, দীর্ঘদিন ধরে যারা বিএনপির সাথে জড়িত ছিল, তাদের আসলে এখানে দেখা যাচ্ছে যে তাদের ওখানে সমর্থন ভিত্তির আছে স্থানীয় পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন। তো সেখানে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে আমার কাছে মনে হয় বিএনপির, কারণ বিএনপি বড় রাজনৈতিক দল, সারা বাংলাদেশেই তাদের কিন্তু সংগঠন আছে। তো সেখানে বিদ্রোহী প্রার্থী যদি তারা নির্বাচন থেকে সরে না যায়, সেক্ষেত্রে আসনের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে বলে আমার কাছে। জামাতের ক্ষেত্রে কি মনে করেন? জামাতের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জামাতে ইসলামী তাদেরও ঝুঁকি আছে। কারণ যেটা প্রতিবন্ধী থেকে আমি শুনতে পেলাম সেটি হচ্ছে যে 100 আসন যদি ছেড়ে না দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে তাদের ইভেন জোট ভেঙে যাওয়ার একটা সংখ্যা আছে, এরকম মনে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় যে আসলে জোট ভেঙে যাবে না। কারণ হচ্ছে যে জামাত ইসলামীর সাথে অন্যান্য যে সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে, সেগুলো আসলে এর আগে কখনোই জামাতের সাথে এক জোটে আসেনি। বিএনপির সাথে জামাত ইসলামী ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছে আমরা জানি, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল আসেনি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে শেষ পর্যায়ে এক ধরনের সমঝোতা হবে এবং তারা ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করবে। এটা কি আসলে এই যে মানে জোট হয়েছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর ভেতরে যে বোঝাপড়া, মানে
যাদেরকে নিয়ে জোট করা হয়েছে সেখানে বোঝাপড়ার ঘাটতি সেটা এবং মানে পারস্পরিক যে স্বার্থের সংঘাতটা সেটাকেই কি আরো স্পষ্ট হতে দেখছি কিনা আমরা? হ্যাঁ, কিছুটা হলে সেটা দেখা যাচ্ছে। আসলে এখানে তো আসন প্রার্থিতা এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানে আদর্শের চেয়ে বা আপনার এখানে যে ত্যাগী নেতাকর্মী যারা আছে, এখানে সম্ভাবনা জোটে কে জয়লাভ করতে পারে বা কোন রাজনৈতিক দল কত বেশি আসন পেতে পারে, তার প্রচারটা কীরকম হতে পারে, তার এক্সপোজার কীরকম হতে পারে। তো সেই কারণে আসলে এটি নির্বাচনী জোট যখন করা হয় বা নির্বাচনের প্রাককালে বিশেষ করে তখন এই সমস্যাটা আসলে আরও স্পষ্ট হয়ে ওঠে। এই ক্ষেত্রে যদি মানে জোটগুলোর মধ্যে যে সংকট আমরা দেখতে পাচ্ছি সেটা সমাধানের ওপর কি আসলে নির্বাচন অনুষ্ঠান হওয়ার যে একটা পরিস্থিতি দরকার সেটি সহজ হবে নাকি না জটিল হবে সেটাও কি নির্ভর করে কিনা আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে মনে হয় যে আসলে জোট যদি এখন যে জোট হয়েছে তো সেই জোট যদি আসলে নির্বাচনের আগে থাকে, এইভাবে অটুট থাকে বা তারা যদি জোটবদ্ধভাবে নির্বাচন করে তাহলে সেটার পরিবেশটা তুলনামূলকভাবে ভালো হবে। আর যদি জোট থেকে বেরিয়ে যায় তো সেক্ষেত্রে আসলে নির্বাচনে এক ধরনের শঙ্কা তৈরি হবে বা নির্বাচনটা যেরকম পরিবেশ ঝুঁকিপূর্ণ হতে পারে, এটা আমার কাছে মনে হয় যে এই পরিবেশটা। কিন্তু জোট থেকে বেরিয়ে যাওয়া কি আসলে দলগুলোর জন্য মানে সেটা কেমন হবে? ডেফিনেটলি সেটা দলগুলো জোটবদ্ধ হয়েছে সেই দলগুলোরই ব্যর্থতা জনগণের সামনে, বিশেষ করে যখন এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় একটা নির্বাচন হচ্ছে। জি, আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই এটা একটা ভিন্ন সময়ের নির্বাচন, তো সেই কারণে তারা জোটবদ্ধ হয়েছে। তাহলে এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যে গণতান্ত্রিক যে উত্তরণ সেটাও সবচেয়ে জরুরি এবং জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে বা ভোট কেন্দ্রে যেতে পারে। এখন দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো তাদের একান্তই দলের অবস্থান থেকে তারা আসনের ভিত্তিতে আসন না পেলে জোট ভেঙে যাবে। সেই আসনই যদি তাদের মুখ্য হয় তাহলে এই যে বৃহত্তর যে গণতান্ত্রিক উত্তরণ সেটা যদি গৌণ হয়ে যায় তাহলে তো আসলে সেটি জনগণ বা ভোটাররা স্বাভাবিকভাবে ভালোভাবে নেবে না বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ। আমরা আরও কথা বলবো। বাংলাদেশের নির্বাচনে একটি উল্লেখযোগ্য সংখ্যক ভোট আসে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের কাছ থেকে। ফলে আগামী নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে ভোটারদের আকৃষ্ট করতে নানা তৎপরতা চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘরে হামলার বেশ কিছু খবরে উদ্বিগ্ন সংখ্যালঘু সম্প্রদায়। নির্বাচনকে ঘিরে ঠিক কী ধরনের শঙ্কার কথা জানাচ্ছেন তারা? রাজনৈতিক দলগুলোই বা কী বলছে? আবুল কালাম আজাদের প্রতিবেদন। হিন্দু লোক যখন সামনে যদি ব্যালট পেপারে সিল মেরে দিই তাও কিন্তু আমাদের কিন্তু বিশ্বাস করবে না, এটাই কিন্তু বাস্তব যে হিন্দুরা এই ভোটটা হয়তো দেয়নি, এটা কিন্তু সত্যি কথা। মানে আমরা হয়ে গেছি বলের মতো আর কি, যেদিকে যাই সেদিকেই লাথি খাই। আমরা যদি বিএনপির ভোট দিই তাহলে আমাকে জামাতের এসে দড়ি বসবে, আর যদি জামাতে ভোট দিই তাহলে বিএনপির এসে দড়ি বসবে। কোন দিক যাব আমরা? ভোট নিয়ে প্রশ্নে এমন প্রতিক্রিয়া যশোরের অভয়নগরের হিন্দুদের। 24-এর 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে হিন্দু বাড়িঘরে যেসব আক্রমণ হয়েছে তার মধ্যে অভয়নগরের ডহর মশিহাটি গ্রামের ঘটনাটি বেশ আলোচিত। স্থানীয় এক বিএনপি নেতার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে হিন্দুদের মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এই গ্রামটি হামলা ও অগ্নিসংযোগের শিকার হয়। 2025 সালের 22শে মে এই গ্রামের 18টি ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুর চালানো হয়। ব্যাপক ভাঙচুরের শিকার সেই ঘরবাড়িগুলো সরকারের পক্ষ থেকে মেরামত করে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলের পক্ষ থেকেও এসে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে। মতুয়া সম্প্রদায়ের লোকজন বলছেন যে এই ধরনের ঘটনা অতীতে কোনোদিনও এই এলাকায় ঘটেনি। হিন্দু অধ্যুষিত এই এলাকার ভোটাররা বলছেন কেবল তাদের বাড়িঘরে হামলা নয়, সারা দেশ থেকে যেসব খবর তারা পাচ্ছেন সবকিছু মিলিয়েই ভোটের আগে তাদের উদ্বেগ বাড়ছে। মানে আমরা ধরো দেবো একটাই, যদি এসে কয় যে এইটি দিতে হবে, এইরকম একটা ভয় আছে। আমরা তো এর দেশে থাকতেই পারবো না। আমরা ভোট আর কি দেবো, সবাইরই দিতে হবে ভোট, জামাতরাও দিতে হবে, বিএনপিরও দিতে হবে, শেখ হাসিনা আসলে তারাও দিতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের দুশ্চিন্তার কারণ তুলে ধরে হিন্দু নেতারা বলছেন হামলা, খুন, অগ্নিসংযোগের মতো ঘটনাগুলো এর জন্য দায়ী। এছাড়া দেশের রাজনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভূমিকা রাখছে। একজন মাইনরিটি এফেক্ট হয় কিন্তু একজন মাইনরিটি না বা একটা পরিবার না, পুরো গোটা এলাকা, গোটা দেশ। আজকের এই ভোটের আগে মাইনরিটি গ্রুপ, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠী, তারা কিন্তু অস্তিত্বের সংকটে
ভীত অবস্থায় এবং একটি মানে অস্থির জীবনযাপন করছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসেবে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ছোট বড় 2,500-এর বেশি আক্রমণ হয়েছে। তফসিল ঘোষণার পরও এই সহিংসতা থেমে নেই। সম্প্রতি চট্টগ্রামের রাউজানে হিন্দু বৌদ্ধ বাড়িতে দরজা আটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রাউজানে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশ দাবি করেছে সম্প্রীতি বিনষ্ট এবং শত্রুকে ফাঁসাতে এই ঘটনা ঘটিয়েছেন অভিযুক্ত ব্যক্তি। আর এই আগুনের ঘটনায় সংখ্যালঘুদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক। হ্যাঁ, আমরা তো এখন আতঙ্কের মধ্যেই আছি, যেহেতু আমরা এখন প্রতিদিন পাহারা দিতে হয়, যেহেতু আমাদের প্রশাসন বলে গেছে পাহারা দিতে। যাত্রার এলাকার মধ্যে সবাই মানে আজকে এক দল কালকে এক দল এরকম করে করে সব মানে বাড়ি ঘরে পাহারা দিতে হচ্ছে এখন বর্তমানে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মূল্যায়নে দেশের 80টির মতো সংসদীয় আসনে সংখ্যালঘুদের ভোট জয় পরাজয়ে প্রভাব ফেলে। সংগঠনের নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়ে বলছেন, মিথ্যা মামলা, ধারাবাহিক হামলা এবং সম্প্রতি খুনের ঘটনায় ক্রমাগত নিরাপত্তার সংখ্যা বাড়ছে। আপনি ভালুকের ঘটনাটা চিন্তা করেন, তো সেম থিং আপনার ওই সাউথ বেঙ্গলের এরকম ঘটনা ঘটেছে, কিন্তু এইটা তো আসলে খুবই মর্মান্তিক আসলে, এবং এই ধরনের ঘটনাগুলো তো আমাদের শঙ্কিত করে। এবং ভোটের আগে আমার জীবন রক্ষা। ভোট মানুষ দিতে যাবে তখনই যখন সে দেখবে ভোট দেওয়ার কারণে সে কোনো থ্রেটের সম্মুখীন হবে না, কোনো হুমকির সম্মুখীন হবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা দাবি করছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে জোরালো অবস্থান নিতে হবে। কোনো রাজনৈতিক দলের যেন কোনো স্টিগমা না লেগে যায় যে তারা আসলে এত সালের নির্বাচনে এই করছিল, এগুলো তাহলে রেকর্ডেড হয়ে যায়। 2001 সালের নির্বাচনের কথা এখন আমরা বলি, ওই সময় আমাদের উপর অনেক নির্যাতন নিষ্পেষণ হয়েছিল। সুতরাং এখন আবার এই 2025 সালের 26 সালের নির্বাচনে যাতে কোনো রেফারেন্স তৈরি না হয়, মানুষ 10 বছর পরে 20 বছর পরে রেফারেন্স তুলবে 2026 সালের নির্বাচনে এই ধরনের ঘটনাগুলো। আমি তো শুধু সরকারের কাছ থেকে নিরাপত্তা চাচ্ছি না, সুরক্ষা চাচ্ছি না, আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে ঘোষণা চাচ্ছি যে আপনারা ঘোষণা দেন কেন্দ্রীয়ভাবে যে মাইনরিটিরা যেখানেই ভোট দেউক, তার চয়েস, তার ইচ্ছা অনুযায়ী যেখানেই ভোট দেউক, যে ক্যাম্পেইনই যাক, যেখানেই ক্যাম্পেইন করুক, তাদের সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত। কেউ তো দিলেন না এখন পর্যন্ত। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ আওয়ামী লীগের সমর্থন করে এমন বিশ্লেষণ রয়েছে। এবার আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় এই ভোট টানতে বিএনপি ও জামায়াত দুই জোটই তৎপর। ভোটের মাঠে বড় দুই দলের পক্ষ থেকেই সম্প্রীতি বজায় রাখা এবং নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে, বিএনপি যদি প্রপার নির্বাচনে জিতে, ওটা হিন্দু হোক মুসলমান হোক, আমাদের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি, বাধা বিপত্তি বা আক্রমণের কোনো সম্ভাবনা নেই। আর যদি জামাত জিতে এবং বিএনপি যদি হামলা করতে চায়, আমরা তাদেরকে প্রোটেকশন দেব, এতে কোনো সন্দেহ নেই। উইল স্ট্যান্ড বাই দেম, আমরা তাদের পাশে এসে দাঁড়াবো। এবং আমি আশা করি এরকম পরিস্থিতিতে বিএনপি এটা করার সাহস করবে না এবং সুযোগও পাবে না। নবডি। জামাত চেষ্টা করছে এই ভোটগুলিকে কালেক্ট করতে। ঠিক আছে, নির্বাচনে জয়লাভ করার জন্য কৌশল থাকবে, যে ভোটের পরে যদি মনে করে যারা কৌশল নিচ্ছে, তারা যদি মনে করে যে বিএনপিকে ভোট দিচ্ছে, বিএনপি ক্ষমতা আছে, তাদের উপর আক্রমণ করবে, কঠিন এবং কঠোরভাবে দমন করবে, পরিষ্কার। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হইতে আমরা দেব না, বিশ্বের দরবারে বাংলাদেশকে আমরা ছোট করতে দেব। মৌখিক নিরাপত্তার আশ্বাস থাকলেও সার্বিক পরিস্থিতি এবং অতীত অভিজ্ঞতা মিলিয়ে বোঝা যাচ্ছে, নির্বাচনকে সামনে রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ উৎকণ্ঠা সহজে কাটছে না, বরং অস্বস্তি বাড়ছে। আবুল কালাম আজাদ, বিবিসি নিউজ বাংলা। অধ্যাপক ডক্টর ফরিদউদ্দিন আহমেদ আছেন সঙ্গে। আমরা প্রতিবেদন দেখছিলাম, রাজনৈতিক দলগুলো আশ্বাস দেয় কিন্তু আসলে শঙ্কা কাটে না এবং বাস্তবতা ভিন্ন। যেমনটা প্রতিবেদনের একজন সনাতন ধর্মাবলম্বীর উপলব্ধি, আমরা হয়ে গেছি বলের মতো, যেদিকে যাই লাথি খাই। তো কেন ধর্মীয় সংখ্যালঘুরা এদেশের নির্বাচনকে কেন্দ্র করে সবসময় এরকম একটা শঙ্কার মধ্যে পড়েন? এটি হচ্ছে যে আসলে এরা
মাইনরিটি হওয়ার কারণে তারা আসলে কাঠামোগতভাবেই একটা শঙ্কার মধ্যে থাকে। আর সাধারণ 2 নম্বর হচ্ছে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা অবস্থা, সেই অবস্থাটা আসলে আমরা সুশাসনের যে দৃষ্টিকোণ, ওই দৃষ্টিকোণ থেকে দেখি আসলে এরা একটা ঝুঁকির মধ্যে সবসময় থাকে, যেহেতু তারা মাইনরিটি সংখ্যার মধ্যে তারা থাকে। তো এই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আসলে তারা এই যে পরিস্থিতি তারা অবজার্ভ করছে বা এই যে কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে তাদের সংখ্যা বেড়ে গেছে। তো শুধুই আইন শৃঙ্খলার ব্যাপার নাকি এখানে রাজনৈতিক সদিচ্ছার বিষয়গুলোও রয়েছে? এখানে রাজনৈতিক সদিচ্ছা তো আছেই ডেফিনেটলি, কিন্তু বিতর্ক আছে যে মাইনরিটি ইস্যু বা এই ধর্মীয় সংখ্যালঘু ইস্যুটাকে সবসময় রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এই রাজনীতির ভিতরেও আর একটা পক্ষ আছে যারা রাজনীতির ভিতরে তারা সুবিধা নিতে চায়। যে কোনো ঘটনায় একটা পক্ষ আছে যারা দুষ্টু কিছু লোক আছে, তারা কিন্তু ওই ঘটনা থেকে তারা অ্যাডভান্টেজ নিতে চায়। তো একদিকে হচ্ছে রাজনীতি, সুতরাং রাজনীতিক এই যে লেবেল ব্যবহার করে তারা দেখা যাচ্ছে আর একটা পক্ষ আছে তারা এখান থেকে অ্যাডভান্টেজ নিতে চায়। তো এইটা একটা সমস্যা। তো এইখানটায় আসলে আমি বলবো যে ল এনফোর্সিং এজেন্সি বা সরকার এদের একটা বড় দায়িত্ব আছে। কিন্তু এখানে আসলে বাংলাদেশের 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনকে আসলে একটা সফল এবং গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে যদি আমরা করতে চাই, গ্রহণযোগ্য করতে চাই, তাহলে এখানে 3টি পক্ষ রয়েছে। সেটি হচ্ছে যে একটা পক্ষ রাজনৈতিক দল, আর একটা পক্ষ হচ্ছে সরকার, আর একটা পক্ষ হচ্ছে সাধারণ ভোটার। আমি বলবো যে অধিকাংশ ভোটারই সাধারণ, সুতরাং রাজনৈতিক দলের পক্ষেই যে সব ভোটার অবশ্যই রাজনৈতিক দলকেই ভোট দিবে, কিন্তু সুইং ভোটারের কিন্তু বড় একটা অংশ রয়েছে, তরুণ ভোটার যারা। সুতরাং এদেরকে যদি রাজনৈতিক দল তাদের পক্ষে নিতে চায়, তাহলে অবশ্যই রাজনৈতিক দলের সেই ধরনের প্রমাণ দিতে হবে নির্বাচনের আগে। তারা রাজনৈতিক দল যদি সহযোগিতা না করে, কারণ সরকারের নেটওয়ার্ক আছে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের রয়েছে, পুলিশ আছে, র্যাব আছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলামের কিন্তু সারা বাংলাদেশে তাদের অঙ্গ সংগঠন আছে এবং তাদের যে স্থানীয় পর্যায়ে কমিটি রয়েছে। সুতরাং তারা যদি সহযোগিতা না করে সরকারকে, তাহলে কিন্তু জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রদান করতে পারবে না, এবং সেটা মাইনরিটির ক্ষেত্রেও একই কাজ তাদের করতে হবে। অধ্যাপক আহমেদ, এই যে সংখ্যালঘু যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন, তারা 5ই অগাস্টের পর গণ অভ্যুত্থান পরবর্তী সময় যেভাবে আক্রান্ত হয়েছেন, নিরাপত্তা তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। তারা এখন দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় নিজেরাই নিজেদের ঘরবাড়ি পাহারাও দিচ্ছেন। তো এই যে ধর্মীয় সংখ্যালঘু, তাদেরকে যখন সহজ টার্গেট মনে করা হয়, এটা একটা সংস্কৃতি চলে এসছে। এটার পরিবর্তন তাহলে কিভাবে হবে তাদের যদি নিরাপত্তাও নিশ্চিত করা না যায়? এটা আগে যেরকম আমি বলছিলাম, সেটা হচ্ছে যে এটা রাজনৈতিক দলের যে সারা বাংলাদেশে তাদের বিস্তৃত তাদের যে নেটওয়ার্ক রয়েছে, তো তাদেরই প্রাথমিক দায়িত্ব যে এই সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ তারা যদি এই সংখ্যার মধ্যে থাকে, আলটিমেটলি দেখা যাচ্ছে তারা যদি ভোট কেন্দ্রে না যায়, তাহলে পুরো ভোটেরই গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে। এবং সেটি তো আসলে সব ভোটারদের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু বিশেষ করে যারা ধর্মীয় সংখ্যালঘু, তাদের মধ্যে যে একটা বিশ্বাসের একটা আস্থাহীনতা বা তারা, যেমনটা আমরা প্রতিবেদনেও শুনছিলাম যে তারা বলছেন যে তাদেরকে কেউ বিশ্বাস করে না, এবং তারা সবগুলো পক্ষ থেকেই একটা চাপের মুখে পড়ে, রাজনৈতিক দলগুলোর তরফ থেকে একটা চাপে পড়ে। এর আসলে সমাধান কি? এইটা আমার মনে হয় যে সরকারের নির্বাচন পরবর্তী সময়, আমরা এর আগেও দেখেছি যে নির্বাচন পরবর্তী সময় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেখানে সন্দেহ করেছে এরা এই দলকে ভোট দিয়েছে, এই দল অন্য দলকে ভোট দেয়নি, তখন তারা দেখা যাচ্ছে তাদের উপরে বিভিন্ন ধরনের তারাই আসলে আক্রান্ত হয়েছে। তারা কি সংখ্যালঘু বলেই সহজ টার্গেট হয়ে যাচ্ছে? এটি সংখ্যালঘু পাশাপাশি ওই যে আমি বলছিলাম যে আসলে এখানে তৃতীয় একটা পক্ষ আছে, যে তারা অনেক সময় এই সমস্যার মধ্যে যেটাকে বলা হয় ঘোলা পানিতে মাছ শিকার করা, তারা এটা কিন্তু করে, এটাও একটা পক্ষ আছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির যদি মানে এখানে পুলিশ সহ যারা আইন প্রয়োগকারী সংস্থা, তারা যদি সচেতন থাকে, তারা যদি অ্যাক্টিভ ভূমিকা পালন করে, তাহলে আমার কাছে মনে হয় সমস্যাটা তেমন তীব্র হবে না। কিন্তু তাদের ভূমিকার উপরে নির্ভর করে বাংলাদেশে যারা সংখ্যালঘু তাদের উপস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে বিবিসি প্রবাহে কথা বলার জন্য। চলতি বছরের শেষ দিকে বোঝা যাবে ডোনাল্ড ট্রাম্প নতুনভাবে যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠার কথা বলেছেন তা বাস্তবে রূপ নিচ্ছে কিনা, নাকি তা কেবল বক্তব্যেই সীমাবদ্ধ। নতুন বছরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ঘটা ভূ রাজনৈতিক ঘটনাগুলোই ইঙ্গিত দেবে আন্তর্জাতিক ব্যবস্থায় সত্যিই কোনো মৌলিক পরিবর্তন আসছে কিনা। এই প্রক্রিয়ার প্রথম ও সবচেয়ে বড় পরীক্ষা হবে গাজা।
ট্রাম্পের পরিকল্পনার প্রাথমিক ধাপ বাস্তবায়িত হয়েছে ইতোমধ্যেই। এখন মূল প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সেখানে একটি কার্যকর প্রশাসন গড়ে তুলতে পারবে, যাকে টিকিয়ে রাখার মতো থাকবে নিরাপত্তা ব্যবস্থাও? বিষয়টি অত্যন্ত জটিল। হামাস আগের তুলনায় দুর্বল হলেও পুরোপুরি নির্মূল হয়নি। গাজার ভেতরে তাদের প্রভাব এখনও বিবেচনায় নিতে হবে। এছাড়া গাজায় যুক্তরাষ্ট্রের কোনো উপস্থিতি ইসরায়েলের কাছে স্পষ্টভাবে গ্রহণযোগ্য নয়। তাই 2026 সালেই পরিষ্কার হবে ওয়াশিংটন কি এসব পরস্পর বিরোধী বাস্তবতা সামলাতে পারবে, নাকি অভ্যন্তরীণ টানাপোড়েনে ভেস্তে যাবে পুরো পরিকল্পনাই। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র ভেনেজুয়েলা। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে ট্রাম্প স্পষ্টভাবেই বড় রাজনৈতিক বিনিয়োগ করেছেন। তার লক্ষ্য কারাকাসে যত কম খরচে সম্ভব রাজনৈতিক পরিবর্তন আনা। এতে সফল হলে কেবল লাতিন আমেরিকা নয়, বৈশ্বিক পরিসরেও আরও শক্তিশালী হবে যুক্তরাষ্ট্রের প্রভাব ও অবস্থান। ট্রাম্পের জন্য তুলনামূলকভাবে আরও সতর্ক ক্ষেত্র এই কিয়েভ। এখানে ওয়াশিংটনের ঝুঁকি তুলনামূলক কম, সম্পৃক্ততাও সীমিত। মার্কিন কৌশল মূলত আনুষ্ঠানিক কূটনৈতিক যোগাযোগের ওপরই সীমাবদ্ধ। ট্রাম্প প্রশাসন বিশ্বাস করে অনুকূল অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে গভীর ভূ রাজনৈতিক দ্বন্দ্বকেও প্রশমিত করতে পারে। এই ধারণা বাস্তবে কতটা কার্যকর তা স্পষ্ট হয়ে উঠবে 2026 সালেই। সবকিছু এক কঠিন রাজনৈতিক সময়ের মধ্যে ঘটছে। 2026 সালের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের ফলে ট্রাম্পের কৌশলগত সুযোগ অনেক কমে যেতে পারে। আর এর জন্যই তার প্রশাসন এখনই প্রধান পররাষ্ট্রনীতির সমস্যাগুলোর সমাধান চাইছে। 2026 সাল গুরুত্বপূর্ণ পরীক্ষার বছর হবে পশ্চিম ইউরোপের জন্য। সাম্প্রতিক কয়েক বছরে শুরু হওয়া রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠন কতটা সফল হচ্ছে তা স্পষ্ট হবে এ বছরেই। এটি ফ্রান্সের 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সূচনা পর্ব হিসেবে কাজ করবে। ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রোর মতো নতুন মধ্যপন্থী একজন নেতা তৈরি হয় কিনা সেদিকে দৃষ্টি থাকবে। তৈরি না হলে চরমপন্থী নেতা মেরিন লে পেনের শিষ্য জর্ডান বারডেলা আসতে পারেন ক্ষমতায়। নতুন নেতা ইইউর কাঠামো পরিবর্তনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিতে পারেন। একই সময়ে জার্মানিও গুরুত্বপূর্ণ পরীক্ষার মুখোমুখি। যদি ফ্রেডরিক মের্সের সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ফেরাতে ব্যর্থ হয়, তাহলে জার্মানি নেতৃত্বাধীন মহাজোটের স্থিতিশীলতা মুখোমুখি হবে গভীর সংকটের। চীনের ক্ষেত্রে এটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ 2027 সালে কংগ্রেসের প্রস্তুতি শুরু হবে এ বছরই। এই কংগ্রেস নির্ধারণ করবে বেইজিং কি অত্যন্ত কেন্দ্রীভূত ব্যক্তিগত শাসনের পথে চলবে, নাকি দেং জিয়াওপিং এর যুগের মতো আরও যৌথ ও অভিজাত শাসনের মডেলে ফিরে যাবে। একই সময়ে ট্রাম্প যদি তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করে, তবে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। এখন দেখার বিষয় দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য কতটা প্রস্তুত বেইজিং। পরিস্থিতিকে জটিল করছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনও। 2024 সালে ভারতপন্থী সরকারের পতনের পর যারা নেতৃত্বে এসেছেন তাদের সঙ্গে পাকিস্তান ও চীনের সম্পর্ক উষ্ণ। এ কারণে চলতি বছরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ার আশঙ্কাও তীব্র। ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে ব্রিক্সের জন্য বড় পরীক্ষা। বর্তমানে লুলা এগিয়ে আছেন, তবে যদি বোলসোনারোর দল আবারও ক্ষমতায় আসে, ব্রাজিল হয়তো ব্রিক্সকে কম সমর্থন দেবে। এটা আরও গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্প নিজে ব্রিক্স নিয়ে খুব একটা স্বস্তিতে নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভক্ত বিশ্বের জন্য 2026 সাল হতে যাচ্ছে বেশ কঠিন এক বছর। ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা বিশ্ব রাজনীতিতে জমে থাকা দ্বন্দ্বগুলোকে আরও তীব্র করবে। কিছু নেতা হয়তো পুরনো শান্তিপূর্ণ সময় ফিরে আসবে বলে আশা রাখে, তবে সামনের দিনগুলোয় সে ধরনের স্বাভাবিকতা ফিরে আসার সম্ভাবনা অনেক কম। ঢাকার বহুতল ভবনে 8 জনের পরিবারের রান্নার জন্য এলপিজি সিলিন্ডারই বড় ভরসা রাজধানীর উলন এলাকার বাসিন্দা রিয়া আক্তারের। কিন্তু বাড়তি দামের কারণে সপ্তাহ জুড়েই এলপিজি সিলিন্ডার নিয়ে ভোগান্তিতে তিনি। আমাদের বাচ্চা কাচ্চা আছে তিনজন, তো 3 জনের রান্না বান্না আমরা বড়রাও যেভাবে কাটতে পারি, কিন্তু বাচ্চাদের তো আমরা না খেয়ে রাখতে পারি না। সেই অবস্থায় আমরা 3 দিন যাবত কোনো গ্যাস ছিল না। সেহেতু আমরা অনলাইনে যেহেতু আমরা অর্ডার করার পরে আমরা 3 দিন পরে আমরা গ্যাসটা পাই। সিলিন্ডার গ্যাসের সংকট প্রভাব ফেলেছে অলিগলির রেস্তোরাঁ কিংবা চায়ের দোকানেও। এলপিজি সিলিন্ডার সংকটে বৃহস্পতিবার সকাল থেকে ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রাখেন অনেকে। 2-3 দিন ধরে কইতাছি। আচ্ছা, গ্যাস নাই, খালি দোকান খালি রাইছি। হোটেল আমার আগে আসছিল এটা। আচ্ছা, আগে আসছিল এই পর্যন্ত, আর একদিন যাইবো বেশি হলে। হঠাৎ করেই সিলিন্ডারের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ অনেক ভোক্তা।
তারা বলছেন সরকার গ্যাসের দাম নির্ধারণ করে দিলেও খুচরা দোকানিরা তা মানছেন না। সপ্তাহ জুড়ে নির্ধারিত দামের প্রায় 2 গুণ বেশি দামে এলপিজি কিনেছেন তারা। আমি খালি চা বানাই, আগে কিনছি 1300 টাকা, এখন চাই 2400-2500। বড়টা 3500 টাকা ছিল মাঝখানে, এই এক সপ্তাহ 10-12 দিনের ভিতরে আমরা হয়ে গেছে 5000 টাকা। এদিকে এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে সিলিন্ডার গ্যাসের প্রায় সব দোকানই বৃহস্পতিবার বন্ধ থাকতে দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন কোম্পানি থেকে সরবরাহ না থাকায় গ্রাহকদের দিতে পারছেন না তারা। আমাদের কাছে কোনো গ্যাস নাই, গ্যাস ডিলার থেকে আমাদের দেয় না, চাইলে বলে যে দোকান বন্ধ করে রাখেন। এই যে হুমায়ুনে ফোন আইতেছে, ডেইলি নাইলেও 50টা ফোন, আমি ডেইলি 10-20টা গ্যাস বেশি, কিন্তু আমি গ্যাস পাইতেছি না। গত এক সপ্তাহ জুড়েই এলপি গ্যাসের বাজারে অস্থিরতা রয়েছে। এর মধ্যে এক দফা দাম বৃদ্ধি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। উল্টো বিক্রির কমিশন বৃদ্ধি, বিইআরসির একতরফা দাম ঘোষণা বন্ধসহ 6 দফা দাবিতে ধর্মঘটের ডাক দেন এলপিজি ব্যবসায়ীরা। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। বৈঠকের পর বিইআরসি চেয়ারম্যানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন এলপিজি ব্যবসায়ীরা। ধর্মঘট প্রত্যাহার হয়েছে আজকে, ওই যে আমাদের দাবি মেনে নিচ্ছে, যৌক্তিক দাবিগুলো এগুলো সব মেনে নিচ্ছে। বৈঠকে এলপি গ্যাস নিয়ে চলমান সংকট নিরসনে সরকার, আমদানিকারক এবং ব্যবসায়ী সহ সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। ডিসেম্বর মাসের আমদানি 1,26,000 টন বিবেচনা করি, অভাব হওয়ার কথা নয়। বিকল্প উৎস থেকে দ্রুত এলপিজি আমদানির বিষয়ে আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। সজল দাস, বিবিসি নিউজ বাংলা। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।